সূর্য তখনও পুরোপুরি ওঠেনি, কিন্তু গ্রামের বাইরে ছড়িয়ে থাকা আবর্জনার স্তূপে এক রোগা পাতলা লোক ছেঁড়া জামা আর পুরনো বস্তা নিয়ে ঝুঁকে কিছু খুঁজছিল। নাম ছিল সালিম, যাকে গ্রামবাসী অকর্মণ্য বলে ডাকত। শিশুরা হাসত, দেখো কাবাডিওয়ালা এসেছে। সে কিছু বলতো না, শুধু চুপচাপ সেখান থেকে চলে যেত। ঘরে না ছিল চুলা, না ছিল কথা বলার মতো কেউ। স্ত্রী বহু বছর আগে সন্তানদের নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছিল। তারপর থেকে কুঁড়ে ঘরে সে একেবারেই একা থাকত। সেদিনও সালিম আবর্জনার স্তূপে একটি নতুন কোণ বেছে নিল। কাঠি দিয়ে মাটি উল্টাতে উল্টাতে হঠাৎ তার নজর একটি অদ্ভুত জিনিসের উপর পড়ল। একটি বস্তা, একেবারে পরিষ্কার, প্রায় নতুন। না ছিল কাদা, না কোনো দাগ। ওপরে মোটা দড়ির গিঁট শক্ত করে বাঁধা ছিল। কে ফেলেছে এটা, সে বিড়বিড় করল। কিন্তু যখন সে ওটা টানার চেষ্টা করল, বস্তার ওজন অদ্ভুত ঠেকল, যেন ভেতরে কঠিন কিছু আছে। সে ভাবল হয়তো ভেতরে কাপড় হবে। চারদিকে নজর বুলিয়ে সে নিশ্চিত করল যে কেউ দেখছে কিনা। তারপর বস্তাটিকে ধীরে ধীরে কিনারে সরিয়ে নিল, যেখানে ধোঁয়ার কুয়াশা তাকে আড়াল করতে পারে। সে দড়ি খুলল, বস্তা খুলল, এবং তার শ্বাস আটকে গেল। ভেতরে প্লাস্টিকে মোড়ানো টাকার বান্ডিল ছিল। সে কাঁপা কাঁপা হাতে একটি খুলল। 500 টাকার নতুন নতুন নোটের বান্ডিল। তার চোখ ধাঁধিয়ে গেল। সে হাঁটু গেড়ে বসে পড়ল, হাত দিয়ে নোটগুলো ছুঁয়ে দেখল। এটা কি সত্যি, সে নিজেকে প্রশ্ন করল। তার হাত কাঁপতে লাগল। সে চারদিকে তাকালো, কোথাও কেউ দেখছে কিনা। কিছুক্ষণ পর সে গভীর শ্বাস নিল এবং সিদ্ধান্ত নিয়ে ফেলল। বস্তাটি আবার বাঁধল, পিঠে তুলে নিল এবং কুঁড়ে ঘরের দিকে হাঁটা দিল। পথে প্রতিটি শব্দ তার কাছে সন্দেহের মতো মনে হলো। কুকুরের ঘেউ ঘেউ করা, কারো কথা বলা। ঘরে পৌঁছানো মাত্রই সে কুঁড়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করল। বস্তাটিকে কোনায় রেখে পাটি দিয়ে ঢেকে দিল। সালিমের বুক এমনভাবে কাঁপছিল যেন বুক থেকে বেরিয়ে বাইরে চলে আসবে। বারবার সে কুঁড়ে ঘরের দরজার ফাঁক দিয়ে উকি দিত, কোথাও কেউ পেছনে চলে আসেনি তো। যখন সে নিশ্চিত হলো যে আশেপাশে কেউ নেই, তখন সে ধীরে ধীরে বস্তার কাছে বসল। হাত কাঁপছিল, কিন্তু সাহস জুগিয়ে দড়ি খুলল। যেমনই বস্তা খুলল, ভেতরের চমক তার চোখ ধাঁধিয়ে দিল। নোটের বান্ডিলগুলো সব একটির চেয়ে অন্যটি টাটকা ও নতুন। সেলিম একটি বান্ডিল বের করল এবং গুনতে শুরু করল। গুনতে গুনতে তার ঠোঁট শুকিয়ে গেল। শুধু একটি বান্ডিলে 1 লক্ষ টাকা। সে আন্দাজ করল কমপক্ষে 30-40 কোটি তো হবেই। এটা ভাবতেই তার মস্তিষ্ক অসাড় হয়ে গেল। এত টাকা কোনো সাধারণ মানুষ ফেলে যেতে পারে না, সে বিড়বিড় করল। তার ভেতরে ভয়ের ঢেউ বয়ে গেল। হয়তো এটা কোনো বড় লোক, কোনো নেতা বা গুন্ডার নয় তো। যদি তারা খোঁজা শুরু করে তবে কি হবে? এই ভাবনায় তার শরীর ঘামে ভিজে গেল। সেলিম বান্ডিলগুলো আবার রেখে দিল, বস্তা বাঁধল এবং মাটিতে বসে পড়ল। মাথা চেপে ধরে ভাবতে লাগল। মনে একদিকে আনন্দ ছিল যে বছরের পর বছরের দারিদ্র্য এখন শেষ হয়ে যাবে। চিকিৎসা করাতে পারবে, নতুন ঘর বানাতে পারবে, সম্মানের জীবন বাঁচতে পারবে। কিন্তু অন্যদিকে ভয় তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। যদি কেউ জেনে যায়, তবে লোকে তাকে চোর বলবে, পুলিশ ধরে নিয়ে যাবে, অথবা আসল মালিক চলে আসবে। রাতভর সে জেগে রইল। সে নিজেকে সান্ত্বনা দিল, যদি কাল শুধু একটি বান্ডিল বের করে চিকিৎসা করিয়ে নিই, তবে কার কি যাবে বা কে জানবে। ডাক্তার প্রথমবার তাকে সম্মানের সাথে বসালেন, ওষুধ দিলেন এবং বললেন চিকিৎসা সম্ভব। বহু বছর পর সেলিমের মুখে একটি প্রকৃত হাসি ফুটে উঠল। সে বুঝতে পারল এই সম্পদ তার পরীক্ষা, নতুবা আশীর্বাদ নয়। পরের দিন সেলিমের জন্য একটি নতুন সকাল হয়ে এলো। বহু বছর পর সে আয়নায় নিজেকে খুঁটিয়ে দেখল। মুখমণ্ডল দুর্বল ছিল, কিন্তু চোখে এখন আশার চমক ছিল। সে ভাবল, যদি বুদ্ধিমত্তার সাথে কাজ করি তবে সব বদলে যেতে পারে। সবচেয়ে আগে সে তার কুঁড়ে ঘর মেরামত করালো। বস্তা থেকে কিছু টাকা বের করল, শ্রমিকদের ডাকল এবং ছাদ পরিবর্তন করে দিল। কিছুদিনের মধ্যেই ঘরের দুর্গন্ধ ও স্যাঁতস্যাঁতে ভাব কমে গেল। পাড়াপড়শি অবাক ছিল, আরে এই ভাঙাড়িওয়ালা হঠাৎ কিভাবে বদলে গেল। কয়েক সপ্তাহ পর সে পরবর্তী পদক্ষেপ নিল। গ্রামের প্রধান সড়কে একটি ছোট মুদি দোকান খুলল। প্রথম দিন শুধু ডাল, চাল, লবণ রাখল। নিজে দোকানে বসল, আগতদের হেসে সালাম জানালো। শুরুতে মানুষ ইতস্তত করছিল, কিন্তু ধীরে ধীরে আসতে লাগল। দোকান চলতে শুরু করল। আটার বস্তা, তেলের কৌটা, মশলা, সাবান সব কিছু বিক্রি হতে লাগল। সেলিম সেই পুরো সময়ে অত্যন্ত সতর্কতা বজায় রেখেছিল। তার কাছে হঠাৎ আসা এই সম্পদ কোনো রহস্যের চেয়ে কম ছিল না, কিন্তু সে কখনোই তার প্রদর্শন করেনি। সে জানত, যদি সামান্যতম চাকচিক্য দেখা যায় তবে লোকে প্রশ্নের ঝুড়ি নিয়ে হাজির হবে। তাই বাইরে থেকে সে এখনও সেই সহজ সরল দোকানদার হিসেবেই পরিচিত ছিল, যে প্রতিটি গ্রাহককে হেসে বলতো, কি চাই ভাইয়া? কিন্তু মনে মনে সে জানত যে তার সেই পুরনো বস্তায় এত পুঁজি লুকিয়ে আছে যা শুধু তার নয়, বরং অনেকের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কখনো কখনো মহল্লার বৃদ্ধ মহিলারা তাকে বলতো, সেলিম ভাই, তুমি তো অনেক বদলে গেছো।
সে শুধু মুচকি হাসত, কিন্তু ভেতরে এক মিষ্টি গর্ব অনুভব করত। শেষ পর্যন্ত কার খারাপ লাগে যখন পৃথিবী আপনার পরিবর্তনকে দেখে? ধীরে ধীরে সে ব্যবসা বাড়ালো। কয়েক মাস পর সেই বস্তা থেকে আরও কিছু টাকা বের করল এবং একটি ছোট গুদাম শুরু করল। মাল বহনের জন্য পুরনো ট্রাক কিনল এবং এখন সে শুধু বিক্রেতা নয়, বরং সরবরাহকারী, সাপ্লায়ার হয়ে গেল। গ্রামের মানুষ এখন তাকে সেলিম লাল বলে ডাকতে শুরু করল, যেন সে কোনো বড় ব্যবসায়ী। কিন্তু উন্নতির এই সফরের মাঝে একটি ভয় সব সময় তার ভেতরে বেঁচে ছিল। রাতে যখন সে সেই বস্তার কাছে বসত, তখন ভাবত, যদি কোনোদিন এই রহস্য ফাঁস হয়ে যায়, যদি আসল মালিক সামনে চলে আসে। আর পরের মুহূর্তেই নিজেকে সান্ত্বনা দিত, না, এটা আমার ভাগ্যের পুরস্কার। আমি বছরের পর বছর অসহায়ত্ব সহ্য করেছি। এটা আমার পরিশ্রমের ফল, কারো হক ছিনিয়ে নেইনি। সময়ের সাথে সেলিম নিজেও বদলে গিয়েছিল। যে মানুষটি কখনো ভিড়ের মধ্যে মাথা নিচু করে হাঁটত, এখন সে সোজা হয়ে হাঁটত, আত্মবিশ্বাসে ভরপুর। তার কণ্ঠে এখন আর জড়তা নেই, আছে স্থিরতা। দিনে সে দোকান সামলাত, সন্ধ্যায় গুদাম দেখত, আর রাতে বস্তার কাছে বসে পরের দিনের পরিকল্পনা করত। সে এখন তার পুরনো সেলিম থেকে অনেক এগিয়ে গিয়েছিল। কিন্তু এটাও সত্যি ছিল, উন্নতির মাঝেও একটি শূন্যতা তার ভেতরে তখনও প্রতিধ্বনিত হতো। এক সন্ধ্যায় যখন সে ক্লান্ত হয়ে দোকান বন্ধ করে ফিরল, তখন দরজায় দুটি মুখ দাঁড়িয়েছিল। পরিচিত কিন্তু দূরে চলে যাওয়া মুখ। তার স্ত্রী আনিতা এবং 2 সন্তান। সন্তানরা এখন বড় হয়ে গেছে, কিন্তু তাদের চেহারায় দ্বিধা আর লজ্জার ছায়া ছিল। অনিতার চোখ ভেজা ছিল। সেলিম, সে নিচু স্বরে বলল, আমাদের ভুল হয়েছিল, পরিস্থিতি আমাদের বাধ্য করেছিল, তোমাকে ছেড়ে যাওয়া ঠিক হয়নি। সেলিমের পা যেন মাটিতে গেঁথে গেল। এক মুহূর্তের জন্য সময় থমকে গেল। তার সেই দিনগুলোর কথা মনে পড়ল, যখন অসুস্থতা তাকে ভেঙে দিয়েছিল। ঘরে খাবার কিছু ছিল না, আর আনিতা বলেছিল, আমি এসব সহ্য করতে পারবো না, এবং সন্তানদের নিয়ে চলে গিয়েছিল। সেটি ছিল সেই রাত যখন সেলিমের সব কিছু তছনছ হয়ে গিয়েছিল। এখন সেই আনিতাই তার দরজায়। সন্তানরা এগিয়ে এলো এবং বলল, বাবা, আমাদের ক্ষমা করে দিন, এখন আমরা আপনার সাথেই থাকতে চাই। সেলিমের বুক কেঁপে উঠল। এক পাশে সে বাবা ছিল, যার সন্তানদের বুকে জড়িয়ে ধরার ইচ্ছা ছিল। অন্য পাশে সে সেই ভেঙে যাওয়া মানুষটি ছিল, যাকে ছেড়ে চলে যাওয়া হয়েছিল। তাদের ফিরে আসা কি সত্যিই ভালোবাসা, নাকি এখন সম্পদের চাকচিক্য তাদের ফিরিয়ে এনেছে? এই প্রশ্নটি তাকে ভেতর পর্যন্ত বিঁধল। সে ঠান্ডা স্বরে বলল, যখন আমি শূন্য হাতে ছিলাম, তোমরা সবাই চলে গিয়েছিলে। এখন যখন আমার কাছে কিছু আছে, তখন ফিরে এসেছ। এটা কি ভালোবাসা নাকি লোভ? অনিতার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। না সেলিম, এখন আমরা সত্যিই অনুতপ্ত। সন্তানদের তোমার ছায়া প্রয়োজন। সালিম দৃষ্টি নিচু করল। ভেতরে আগ্নেয়গিরির মতো তোলপাড় চলছিল। সে জানত, কখনো কখনো ক্ষমা করা সহজ হয়, কিন্তু ভুলে যাওয়া নয়। সবশেষে সে বলল, সন্তানরা আমার, এবং তাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না। আমি তাদের পড়াশোনা, তাদের ভবিষ্যৎ সামলাব। কিন্তু আনিতা, আমাদের মাঝে যে দেওয়াল দাঁড়িয়ে গেছে, তা এখন আর কখনো পড়বে না। আনিতা চুপ হয়ে গেল। সন্তানদের চোখে স্বস্তি ছিল। অন্তত পিতা পুনরায় তাদের জীবনে ছিলেন। কিন্তু সালিমের হৃদয়ের পুরনো ক্ষত আবার টাটকা হয়ে গেল। বাইরের পৃথিবী বলতো, সালিমলাল এখন একজন সফল মানুষ, কিন্তু ভেতরে সে এখনও সেই সালিমই ছিল, যে তার পুরনো বস্তার সাথে অতীত বর্তমানের মাঝে দুলছিল। সে রাতে সেলিম অনেকক্ষণ ঘুমাতে পারল না। সে বস্তার কাছে বসল, যেন কোনো পুরনো বন্ধুর সাথে কথা বলছে। এই সম্পদ সব কিছু ফিরিয়ে দিচ্ছে, সম্মান, নাম, শান্তিময় জীবন। কিন্তু এটি কি মনের শান্তিও ফিরিয়ে দিতে পারবে? প্রশ্নটি বাতাসে ভেসে রইল, আর উত্তরে ছিল কেবল দেওয়ালের নিস্তব্ধতা। কয়েক সপ্তাহ কাটল। সেলিমের দোকান এখন একটি ছোট্ট সাম্রাজ্যে পরিণত হয়েছিল। গুদাম থেকে মাল বের হতো, গাড়ি আসা যাওয়া করত, আর গ্রামবাসী এখন তাকে সেলিম ভাই বলে সম্মানের সাথে ডাকত। বাইরের দুনিয়ায় সব ঠিক ছিল, কিন্তু ভেতরে একটি বোঝা ছিল, যা প্রতি রাতে তার বুকে জেঁকে বসত। সে সেই বস্তার দিকে তাকাতো আর নিজেকে বোঝাতো, হয়তো কোনো চোর ফেলেছে, বা হয়তো ভাগ্য আমার ওপর দয়া করেছে। কিন্তু ভাগ্যকেও যেন তার ধৈর্যের পরীক্ষা নিতেছিল। এক সন্ধ্যায় সে ঘরের আঙিনায় চা পান করছিল। ভেতরে টিভিতে খবর চলছিল, সাধারণ রাজনৈতিক আজেবাজে কথা, যা এখন সে মনোযোগ দিয়ে শুনত না। কিন্তু হঠাৎ সংবাদ উপস্থাপকের কণ্ঠ জোরালো হলো, ব্রেকিং নিউজ, বিধায়কের বাড়িতে চুরি। সেলিমের বুক ধক করে উঠল। উপস্থাপক জানাচ্ছিলেন, একজন চোর বিধায়কের বাড়ি থেকে টাকা চুরি করে পালাচ্ছিল। যখন পুলিশ তার পিছু নিল, তখন সে টাকা কোথাও লুকিয়ে ফেলেছে, যা এখন আর পাওয়া যাচ্ছে না। পুলিশ অনবরত সেটি খোঁজার চেষ্টা করছে। সেলিমের হাত কেঁপে উঠল। তার মাথায় বিদ্যুতের মতো খেলে গেল। বস্তা, ওই বস্তাটি।
উপস্থাপক বলেই যাচ্ছিলেন, শয়ে শয়ে কোটি টাকা এখনও নিখোঁজ। ছোট বান্ডিল হয়তো কখনো পাওয়া যাবে না, কিন্তু তদন্ত চলছে। ওই বাক্যটি তার কানে প্রতিধ্বনিত হতে লাগল। ছোট বান্ডিল হয়তো কখনো পাওয়া যাবে না, তার মানে হয়তো তার বস্তাটি এখনও নিরাপদ। এর সাথে সাথেই একটি ঠান্ডা ঢেউ তার শির দাঁড়া দিয়ে বয়ে গেল। যদি কখনো কেউ জানতে পেরে যায়, যদি পুলিশ দরজায় চলে আসে? সে রাতে এসে এপাশ ওপাশ করেই কাটিয়ে দিল। সকালে দোকানেও তার মনোযোগ বিক্ষিপ্ত ছিল। গ্রাহকরা কথা বলছিল, আর সে অন্যমনস্ক হয়ে উত্তর দিচ্ছিল। মনে শুধু অঙ্ক চলছিল, যদি সব লুকানো থাকে তবে বেঁচে যাব, কিন্তু যদি রহস্য ফাঁস হয়ে যায় তবে সব শেষ। সন্ধ্যায় ফিরে সে বস্তাটি আবার খুলল। নোটগুলো এখনও আগের মতোই জ্বলজ্বল করছিল, কিন্তু এখন সেই চমক তার কাছে ভয়ঙ্কর লাগল। তার মনে হলো যেন ওই নোটগুলোর চোখ আছে যা তাকে দেখছে। সেলিম বান্ডিলগুলো আবার রাখল এবং নিজেকে বলল, এই সম্পদ আমাকে বাঁচাতেও পারে, আবার মিটিয়েও দিতে পারে। সেদিন থেকে সে একটি সংকল্প নিল, এখন আর কোনো তাড়াহুড়ো নয়। অল্প অল্প টাকা বের করবে, ধীরে ধীরে খরচ করবে, যাতে কারো সন্দেহ না হয়। কিন্তু মনের ভেতরে এখন একটি নতুন ক্ষত তৈরি হয়ে গেছে। প্রতিবার যখন সে নোট গুনত, তার হাত যেন কেঁপে উঠত। তবুও জীবন চলতে থাকল। এরই মধ্যে একদিন পাশের গ্রাম থেকে একজন লোক মালামাল নিতে এলো। সাথে ছিল তার বোন সলোনি, সাধারণ এক নারী। 2 বছর আগে সে তার স্বামীকে অসুস্থতায় হারিয়েছিল এবং এখন তার ভাইয়ের সাথে কাজ সামলাচ্ছিল। সেলিম যখন প্রথমবার তার সাথে কথা বলল, তখন সে অদ্ভুত এক প্রশান্তি অনুভব করল। সলোনির কথায় না ছিল কোনো প্রদর্শন, না কোনো মানে। সে সেলিমকে একজন ব্যবসায়ী নয়, বরং একজন মানুষ হিসেবে দেখত। ধীরে ধীরে সে দোকানে আসতে লাগল, কখনো ভাইয়ের সাথে, কখনো একা। প্রতিবার তার ব্যবহারের মধ্যে একটি সহজাত নম্রতা থাকত, যা সেলিমের সারাদিনের ক্লান্তি দূর করে দিত। একদিন সলোনি মুচকি হেসে বলল, আপনি অনেক পরিশ্রমী সেলিমজি, গ্রামে সবাই আপনাকে সম্মান করে। সেলিম সেই মুহূর্তে শুধু মুচকি হাসল, কিন্তু তার ভেতরে এক অনন্য অনুভূতি জেগে উঠল। হয়তো টাকা মানুষকে নিরাপদ করতে পারে, কিন্তু কারোর আপনজনই তাকে জীবিত রাখে। যখন সলোনি হেসে বলল, আপনি অনেক সম্মানীয় একজন মানুষ, তখন সেলিমের ভেতরে কিছু একটা গলে গেল। বছরের পর বছর কেউ সম্মান দিয়েছিল, তাও একজন সুন্দরী নারী। তার বুকে যেন শীতলতা নেমে এলো। ধীরে ধীরে দুজনের মধ্যে একটি কোমল সম্পর্ক গড়ে উঠতে লাগল। সলোনি শুধু শুনত না, সে বুঝত। যখন সে সেলিমের অতীতের কথা জানল, তখন সে আফসোস করেনি, বরং তার চোখের দিকে তাকিয়ে বলল, যা গত হয়েছে তা ছিল সময়ের পরীক্ষা, এখন প্রয়োজন তুমি সামনে এগিয়ে যাও। এই শব্দগুলো সেলিমের ভেতরে যেন নতুন কোনো প্রদীপ জ্বালিয়ে দিল। কয়েক মাস পর সে একটি সিদ্ধান্ত নিল, সে সলোনিকে বিয়ে করবে। গ্রামে এই খবর শোনা মাত্রই নানা রকম কথা শুরু হলো। কেউ খোঁচা দিল, ভাঙারিওয়ালা এখন নতুন বউ আনবে। তো কেউ হেসে বলল, চলো এবার এই বেচারার জীবনে আলো তো এলো। সেলিম কোনো কথার উত্তর দিল না। সে জানত এই বিয়ে শুধু সঙ্গী পাওয়ার জন্য নয়, বরং নিজেকে নতুন জীবন দেওয়ার জন্য। বিয়ে অনেক সাদামাটাভাবে হলো, না ব্যান্ড পার্টি, না ভোজের ভিড়, শুধু 2 জন সাক্ষী, কিছু ফুল আর 2 হৃদয়ের নতুন শুরু। সলোনি আসার পর সেলিমের ঘর যেন শ্বাস নিতে শুরু করল। যখন সেলিম দোকান থেকে ক্লান্ত হয়ে ফিরত, তখন সলোনি হেসে দরজা খুলত। ওই হাসি দামিও ছিল না, কৃত্রিমও ছিল না। এই ছোট ছোট বিষয়গুলো সেলিমকে সেই প্রশান্তি দিল যা কোনো সম্পদ দিয়ে কেনা সম্ভব নয়। তবুও যখন রাত গভীর হতো এবং সলোনি ঘুমিয়ে পড়ত, সেলিমের মন আবার সেই দস্তার কাছে গিয়ে বসত। ওই বস্তাটি তাকে শান্তিতে থাকতে দিত না। প্রতিবার নোটের চমক তাকে মনে করিয়ে দিত এই সম্পদ পবিত্র নয়। সে ভাবত, যদি এই টাকা কোনো অপরাধের সাথে জড়িত থাকে, তবে এটি দিয়ে আমি শান্তি কিভাবে পেতে পারি। এই চিন্তাটি ধীরে ধীরে তাকে একটি বড় সিদ্ধান্তের দিকে নিয়ে গেল। সেলিম ঠিক করল, এখন এই টাকা শুধু তার থাকবে না, এটি অন্যদের কাজে আসবে। তার ভালোমতো মনে ছিল যে দারিদ্র্য কিভাবে মানুষের সম্মান পর্যন্ত কেড়ে নেয়। সেই খোঁচা, সেই অবহেলা, সেই দিনগুলো যখন ক্লিনিকের কর্মচারী তাকে ঘৃণা ভরে দেখত, সেসব তার স্মৃতিতে এখনও জীবন্ত ছিল। আর তারপর এক সকালে সে প্রথম পদক্ষেপ নিল। গ্রামের পুরনো মসজিদটি বৃষ্টিতে চুইয়ে পানি পড়ত। নামাজিদের প্রায়ই ছাতা নিয়ে ভেতরে যেতে হতো। সেলিম চুপচাপ দান করা শুরু করল। যখন টাকার পরিমাণ যথেষ্ট হয়ে গেল, তখন সে নিজের নাম সামনে আনল। গ্রামে তোলপাড় শুরু হয়ে গেল। সেই সেলিম যে আবর্জনা কুড়োতো, এত টাকা কোথা থেকে এলো? কেউ খোঁচা দিল, কেউ সন্দেহ প্রকাশ করল, হয়তো জুয়ায় জিতেছে। কিন্তু যেমন যেমন মসজিদের দেয়াল উঠতে লাগল, সেলিমের নিয়ত পরিষ্কার হতে লাগল। লোকে দেখল সে দেখানোর জন্য নয়, বরং মনে প্রাণে সাহায্য করছে।
ধীরে ধীরে সমালোচনা থেমে গেল এবং গ্রামের মানুষ এখন তাকে সেলিম মিয়া বলে সম্মান দিতে লাগল। যে লোকটিকে একসময় সমাজ প্রত্যাখ্যান করেছিল, এখন সে সমাজের আশ্রয় হয়ে গেল। সেলিম নিজের জীবনে আরও একটি বড় পদক্ষেপ নিল। এবার সে টাকা দিয়ে নয়, বরং মন দিয়ে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিল। সে ঘোষণা করল, আমি গ্রামে একটি স্কুল খুলব, যেখানে প্রতিটি দরিদ্র শিশু কোনো ফি ছাড়াই পড়তে পারবে। লোকে প্রথমে ভেবেছিল এটি হয়তো একটি আবেগপূর্ণ কথা, কিন্তু যখন ভিতের প্রথম ইট রাখা হলো, তখন সবাই বুঝতে পারল সেলিম এখন শুধু ব্যবসায়ী নয়, সে গ্রামের পথপ্রদর্শক হয়ে গেছে। সোলোনিও তাকে সঙ্গ দিল কাঁধে কাঁধ মিলিয়ে। কিছু তরুণ শিক্ষক সামান্য বেতনে পড়াতে রাজি হয়ে গেলেন। কেউ বলতো এটি তো অলৌকিক ঘটনা, কেউ দোয়া দিত খোদা যেন এমন মানুষকে সুস্থ রাখেন। সেলিম বাকি থাকা টাকা আরও ব্যবসায় বিনিয়োগ করল এবং এভাবে করতে করতে সে এখন সত্যিই একজন অনেক ধনী মানুষ হয়ে গেল। এখন তার সেই বস্তার কোনো প্রয়োজন ছিল না। এখন তার আয় এত বেশি ছিল যে সে এখন কোটিতে ব্যবসা করত, কিন্তু তবুও সে আল্লাহর শুকরিয়া আদায় করত এবং দরিদ্রদের সাহায্য করত। সে তার প্রথম স্ত্রী এবং সন্তানদের লন্ডনে একটি বড় বাংলো এবং একটি হোটেল তৈরি করে দিল। তার প্রথম স্ত্রীও তার সন্তানদের নিয়ে খুশিতে থাকতে লাগল। যদি সেলিমের এই কাহিনী আপনাকেও ভাবতে বাধ্য করে যে সততা, অনুশোচনা এবং মঙ্গলের মাঝে মানুষের আসল সংগ্রাম কি হয়, তবে একটি লাইক অবশ্যই দেবেন। কমেন্টে জানান, যদি আপনি সেলিমের জায়গায় হতেন তবে কি করতেন। আপনার মতামত আমাদের জন্য খুব মূল্যবান। আর হ্যাঁ, এমন হৃদয়স্পর্শী কাহিনী দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে নিন, যাতে পরবর্তী কাহিনী সরাসরি আপনার মোবাইল স্ক্রিনে পৌঁছায়।